মাই ডিয়ার স্টুডেন্টস, তোমাদেরকে কয়েকটি গ্যাসের পরিচিতি এই অধ্যায়টার আজকে দ্বিতীয় ক্লাসটা আমি নেব। আজকে তোমাদেরকে যেটা পড়াবো যে কিছু যন্ত্রপাতি, আগের দিন ক্লাসে আমাদের এরকমই কিছু যন্ত্রপাতি সম্পর্কে বলা হয়েছিল। কিসের যন্ত্র? যেসব যন্ত্রগুলো পরীক্ষাগারে বা রাসায়নিকগারে, যে ল্যাবরেটরিতে রসায়ন যে বিদ্যার যে পরীক্ষা নিরীক্ষা করা হয়, সেই ল্যাবরেটরিতে বিভিন্ন গ্যাসীয় বা বিভিন্ন যৌগ বা মৌল তৈরি করতে যেসব যন্ত্রপাতিগুলো ব্যবহার করা হয়, যেসব জিনিসগুলো লাগে আমাদের, সেসব সম্পর্কে আগের ক্লাসে আলোচনা হয়েছে। আজকেও কিছু সেরকম জিনিস আছে। যেমন 10 নম্বরটা দেখো, ফানেল। ফানেলগুলো আসলে কেমন হয়? কাচের তৈরি হয়, অনেকটা শঙ্কু আকৃতির। সেটা দিয়ে কী কাজ করা হয়? জল ঢালার জন্য বিভিন্ন পাত্রে। পাত্রগুলো কিসের? আগে দেখো আমরা পড়েছি, এই দেখো, টেস্ট টিউব, পরীক্ষা নল, গোলতল ফ্লাস্ক, কনিক্যাল ফ্লাস্ক। এই যে সব যন্ত্রগুলো দেখতে পাই, এইসব যে সব যন্ত্রপাতিগুলো, সেগুলো নিয়ে জল ঢালার জন্য এই কনিক্যাল ফ্লাস্কটা আমার, এই ফানেলটা আমার, এইটা হলো সেই ফানেল যেটা আমার ব্যবহার করা হয়। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, নেক্সট চলো এবার। টেস্ট টিউব র্যাক। টেস্ট টিউব র্যাক কোনগুলো? টেস্ট টিউব কোনগুলো? এক ধরনের কাচের যেগুলো নল, টিউব, এ জাতীয় সরু সরু কাচের টিউব জাতীয়, যেগুলো নিয়ে পরীক্ষালব্ধ বিভিন্ন বিক্রিয়ক জাতীয়, মানে বিক্রিয়ক যেগুলো নিয়ে আমার পরীক্ষা নিরীক্ষা করা হবে, সেই সব জিনিসগুলো রাখার জন্য আমার টেস্ট টিউব রাখা হয়, ব্যবহার করা হয়। টেস্ট টিউবগুলো এবার রাখার জন্য যে র্যাক ব্যবহার করা হয়, এই ছবিটা দেখো, সেই র্যাকটাকে বলা হচ্ছে টেস্ট টিউব র্যাক। আচ্ছা, নেক্সট হলো 12 নম্বর, দেখো, টেস্ট টিউব হোল্ডার। তাহলে টেস্ট টিউব হোল্ডার আমরা কাকে বলবো? যেই টেস্ট টিউবগুলো দিয়ে ধরার জন্য যে যন্ত্র, এখানে দেখো দুটো জিনিস আছে, এই দুটো জিনিস ধরার জন্য আমার টেস্ট টিউব হোল্ডার ব্যবহার করা হয়। ঠিক আছে, তারপর নেক্সট আমাদের চলো মাপং চোং। 13 নম্বরে কি আছে? মাপং চোং, মাপক চোং। তাহলে মাপক চোংটা আসলে কি? আসলে একটা লম্বা সরু একটা পাইপের মতো, হ্যাঁ, টিউবের মতো, তার গায়ে একটা স্কেল দেওয়া থাকবে, লিটারের দাগ থাকবে, কত পরিমাণ নিব আমি, হ্যাঁ, কত পরিমাণ তরল পদার্থ নেব, তার আয়তন, অ্যাকচুয়ালি আয়তন হিসাব করা হয়। ঠিক আছে, তার জন্য আমার এই মাপক চোংটা ব্যবহার করা হয়। ঠিক আছে, আচ্ছা, নেক্সট চলো, ত্রিপদ স্ট্যান্ড ও তারজালি। ত্রিপদ স্ট্যান্ড আসলে কি? ত্রিপদ স্ট্যান্ড হলো একটা 3টে পায়াওয়ালা একটা স্ট্যান্ড, এর উপর একটা তারজালি দেওয়া থাকে, যেটার উপরে বিভিন্ন পাত্র রাখা হয় যাতে তরল পদার্থকে গরম করার জন্য, বা যে কোনো জিনিস, তরল পদার্থ বিশেষ করে মেনলি, তাছাড়া অন্যান্য জিনিসও গরম করা হবে তা বলে না। লোহা জাতীয় মানে ধাতব যেসব ধাতুগুলো আছে, বিশেষ করে ধাতব পদার্থ, সেগুলোকে গরম করার ক্ষেত্রে এটা ব্যবহার করা হবে, কিন্তু ম্যাক্সিমাম তরল জাতীয় জিনিসকে এটার উপর রেখে গরম করা হয়। ঠিক আছে, এই তারজালির উপর একটা অ্যাসবেস্টের প্রলেপ দেওয়া থাকে। কেন থাকে? যেন তাপটা সব জায়গাতে সমানভাবে থাকে, আর অ্যাসবেস্টর এমনিতেও তাপকে বেশি পরিমাণে শোষণ করতে পারে। বোঝা গেল? ঠিক আছে, নেক্সট চলো 15 নম্বর, দেখো, কাচদণ্ড ও কাচনল। এটা আসলে কি? এই ছবিগুলো দেখতে পাচ্ছ, বিভিন্ন ধরনের কাচদণ্ড, সরু মোটা বিভিন্ন ধরনের আছে, এগুলো দিয়ে কাজ কি? একটা পাত্রে ধরো একটা কোনো কিছু গবেষণা করার জন্য তুমি মিক্সিং করেছো, মিশিয়েছো। এবার আমরা তো আর আঙ্গুল দিয়ে বা কোনো কিছু দিয়ে বা পাট বা পাতলা কোনো কিছু দিয়ে বা নর্মাল কোনো কিছু দিয়ে আমরা যদি করতে চাই, সেই জিনিসটা পুড়ে যেতে পারে বা কালার হয়ে যেতে পারে। কিন্তু এই কাঁচ নলগুলো ব্যবহার করা হয়, বা কাঁচদণ্ডগুলো, ওগুলো ঝাঁকানোর ক্ষেত্রে বা নাড়ার ক্ষেত্রে, মিশ্রণগুলোকে দ্রবীভূত করার জন্য, দ্রবণটাকে নাড়ানোর জন্য, বিশেষ করে, হ্যাঁ, বিভিন্ন যেসব দ্রবণগুলো হয় তরল জাতীয়, তাটা সেটা ঝাঁকানোর জন্য বা নাড়ার জন্য এই কাঁচ নলগুলো ব্যবহার করা হয়। বোঝা গেল? আচ্ছা, পিপেট ও বুরেট। দেখো ছবিটা ভালো করে দেখো, পিপেট আর বুরেট টাইটেশন করার জন্য এগুলো ব্যবহার করা হয়। টাইটেশন কি জিনিস? টাইটেশন সম্পর্কে জানতে হলে আগে ভাবতে হবে লবণ এবং অ্যাসিড, ক্ষার, এই জিনিসগুলো তোমরা আগে জানো, আগে জেনেছো। তো এই রকম ক্ষারীয় দ্রবণগুলো নিয়ে এক ফোঁটা করে এক ধরনের পদার্থ দেওয়া হয়। ধরো একটা পদার্থ, ধরো একটা জিনিসের সবুজ রং, একটা সবুজ একটা দ্রবণ, মনে করো একটা সবুজ একটা তরল পদার্থ, হ্যাঁ,
সবুজ রঙের একটা তরল পদার্থ। ওর মধ্যে তুমি একটা অন্য একটা জিনিস তুমি ড্রপ বাই ড্রপ মানে ফোঁটা ফোঁটা করে দিচ্ছ, একটা সময় সবুজ কালারটা চলে গেল, তার মানে কি সবুজ রঙটা প্রশমন ঘটলো, সেটা না, এবার অন্য একটা রঙ চলে আসতে শুরু করছে। ড্রপ বাই ড্রপ দিলে কী হবে, ধীরে ধীরে চেঞ্জ হবে। প্রশমন হলো সেটাই যে সবুজ কালার থেকে ঠিক অন্য একটা কালার যেই মুহূর্তে আসতে শুরু করবে, সেই বিন্দু সেই পয়েন্টটাকে বলা হয় প্রশমন বিন্দু, বা সেই পদ্ধতিটাকে বলা হবে প্রশমন বা টাইট্রেশন। বোঝা গেল? আচ্ছা, প্রিপেটের গায়ে দেখো 2 লিটার 5 লিটার এরকমভাবে দাগ দাগ করা থাকে, বুলেটেও থাকে, দুটোতেই থাকে, বিভিন্ন মাপের হতে পারে। ঠিক আছে, এবার নেক্সট আমাদের ফিল্টার কাগজ। ফিল্টার কাগজটা কি? এই ফিল্টার কাগজ দিয়ে অ্যাকচুয়ালি অপদ্রব্য পদার্থগুলোকে আলাদা করা হয়, বা কিছু ছোটো ছোটো ধাতব পদার্থ, বিভিন্ন জিনিস, যেসব ভেজাল জিনিসগুলো এক কথায় খারাপ জিনিসগুলো মিশানো থাকে, সেই জিনিসগুলো অ্যাকচুয়ালি আমার আলাদা করা হয়, তার জন্য ফিল্টার কাগজ ব্যবহার করা হয়। ঠিক আছে, আচ্ছা নেক্সট চলো, এবার আমরা দেখো অক্সিজেন সম্পর্কে জানবো। আচ্ছা, অক্সিজেন কি? আমরা যদি বলি অক্সিজেন কি, তাহলে অক্সিজেন তো যেটা আমরা প্রশ্বাসের সময় গ্রহণ করি সেটাকে অক্সিজেন বলা হয়। তার আগে আমরা কিছু জিনিস জানবো যে অক্সিজেন কোথা থেকে এলো। প্রথমে দেখো, প্রথমেই বলা আছে যে 450 কোটি বছর আগে পৃথিবীর সৃষ্টি হয়েছিল। এরকম প্রশ্ন আসতে পারে, কত বছর আগে পৃথিবীর সৃষ্টি হয়েছিল? তোমরা এটাকে আন্ডারলাইন করে বা তোমরা খাতায় লিখে রাখো, 450 কোটি বছর আগে পৃথিবীর সৃষ্টি হয়েছিল। ঠিক আছে, তারপরে দেখো 350 কোটি বছর আগে প্রাণের সৃষ্টি হয়েছিল। প্রাণ কি? জীব। আমাদের যেমন মানুষের প্রাণ আছে সেই রকম প্রাণ। সেই প্রাণটা কেমন? সেটা এককোষী প্রাণীর একটা প্রাণ। আমরা যদি সেই সম্পর্কে বলি তাহলে অনেকটা বড় হবে, অনেক কিছু জানার আছে। এই প্রাণ কীভাবে সৃষ্টি হলো। হ্যাঁ, তোমরা হ্যালডেন এবং আরেকজন বিজ্ঞানী আছে, তার নাম মনে পড়ছে না, তার একটা তত্ত্ব আছে ডাইলিউট স্যুপ, হট ডাইলিউট স্যুপ, সেই থিওরি থেকে আমাদের প্রাণ সৃষ্টির ধারণা পাওয়া যায়। তোমরা উঁচু ক্লাসে উঠলে এটাকে ভালোভাবে জানতে পারবে, জীবন বিজ্ঞানে আছে তোমাদের। হ্যাঁ, ঠিক আছে, দেখো তখনকার বাতাসে অক্সিজেনের পরিমাণ কী ছিল? খুবই কম ছিল। তাহলে কী ছিল? অন্য অন্য কী জিনিস ছিল? কী সব যৌগ, কী সব মৌল বা গ্যাস ছিল? হাইড্রোজেন, অ্যামোনিয়া, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, তারপরে সালফাইড, মিথেন, এইসব জিনিস ছিল। আর একটা সময় বায়ুজীবী জীব ছিল। এখনকার পৃথিবীতেও বায়ুজীবী জীব আছে। তখন প্রাণ সৃষ্টি মানে কি? তখন প্রাণের সৃষ্টি তখন কোথায় হয়েছিল? জলে হয়েছিল। কিন্তু বায়ুজীবী জীব মানে যারা বায়ুতে অবস্থান করে, তারা অক্সিজেন তখন তো ছিল না, খুব কম পরিমাণে ছিল। তাহলে তারা বাঁচত কীভাবে? তারা বেঁচে থাকতো অন্যভাবে। কীভাবে বেঁচে থাকতো? তারা বিভিন্ন যৌগের মধ্যে যে অক্সিজেন থাকে, যেমন ধরো তোমার ক্যালসিয়াম কার্বনেট, CO3, দেখো এখানে অক্সিজেন আছে। একটা যৌগের মধ্যে যদি অক্সিজেন থাকে, সেই অক্সিজেনটাকে ভেঙে অনেক অউন্নত জীব, মানে আগের যুগের, তারা কিন্তু সেগুলো কিন্তু করতো। বোঝা গেল? দেখো, আজ থেকে 200 বছর আগে, 250 কোটি বছর আগে, মানে 250 কোটি বছর আগে পৃথিবী সমুদ্রে দেখা যেতে লাগলো এক ধরনের জীবাণু। বিজ্ঞানী যাদের নাম দিয়েছিলেন কি? সায়ানো ব্যাকটেরিয়া। এই সায়ানো ব্যাকটেরিয়াই কিন্তু প্রথম জলকে ভেঙে অক্সিজেন গ্যাস তৈরি করেছিল, এবং তারপর আস্তে আস্তে অক্সিজেন কী হলো? বাড়তে থাকলো। বোঝা গেল? তারপরে প্রাণী বা উদ্ভিদরা সালোকসংশ্লেষ পদ্ধতিতে অক্সিজেন থেকে অক্সিজেন তৈরি করতে শুরু করলো। তারপরে বাতাসে অক্সিজেন অনেক 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 বেড়ে গেল। আচ্ছা, এবার বাতাসে অক্সিজেন থাকলে কি সুবিধা হয়? মেনলি আমাদের এই অক্সিজেন কাজে লেগে আমাদের শক্তি উৎপন্ন হয়, গ্লুকোজ ভেঙে গিয়ে এটিপি উৎপন্ন হয়, যে শক্তি আমাদের শারীরিক বিভিন্ন ক্রিয়াকলাপের ক্ষেত্রে কাজে লাগে। এবার দেখি আমরা, পৃথিবীতে কি সব জীবেরই অক্সিজেন লাগে? অনেক জীব আছে অক্সিজেন লাগে না। অক্সিজেন ছাড়াও অনেক ব্যাকটেরিয়া বা অনেক জীবাণু, ছোটো ছোটো ভাইরাস, তারা বেঁচে থাকতে পারে। ঠিক আছে, তাহলে এবার আমরা দেখি এখানে একটা জিনিস আছে আমাদের, বাধ্যতামূলক অবায়ুজীবী জীব। কি জিনিস? যাদের অক্সিজেন লাগে না, যেসব জীবেদের, তাদেরকে বলা হয় বাধ্যতামূলক অবায়ুজীবী জীব। আর যাদের লাগে তাদেরকে বলা হয় বায়ুজীবী জীব। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, অক্সিজেন যদি না থাকে, মানে অক্সিজেন যদি কোথাও বেশি থাকে, বা অক্সিজেনের অসুবিধা কী থাকতে পারে?
সাধারণত অক্সিজেনের অসুবিধা জিনিসটা খুব কম। অক্সিজেন মানে কি, আমাদের জীবনদায়ী একটা পদার্থ, মৌল, একটা গ্যাস। অক্সিজেন ছাড়া মানুষ এক মুহূর্ত বাঁচতে পারবে না। তবু অক্সিজেনের কয়েকটা সমস্যা আছে। কি, যখন কোথাও আগুন লেগে যায়, অক্সিজেন নিজে কিন্তু জ্বলে না, অন্যকে জ্বালাতে সাহায্য করে। সেখানে যদি অক্সিজেনের পরিমাণ বেশি থাকে তাহলে কিন্তু কি হবে, আগুন বেশি জ্বলবে। আবার আমাদের খাদ্য তৈরির সময় যে অক্সিজেন লাগে, খাদ্য ভাঙার সময়, খাদ্য থেকে যখন শক্তি পাওয়া যায় তখন যে অক্সিজেন লাগে, সেই অক্সিজেন ভেঙে অনেক সময় হাইড্রোজেন পারক্সাইড নামক একটা বিষাক্ত ক্ষতিকারক পদার্থ উৎপন্ন করে, যা ডিএনএ অণুকে অনেক ক্ষতি করতে পারে। ডিএনএ ফুল ফর্ম কি, ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড। আচ্ছা, এই সমস্যা থেকে আমরা কি করে বাঁচতে পারি? সুপার অক্সাইড বা হাইড্রোজেন পারক্সাইডকে নষ্ট করে দিতে পারে বিভিন্ন জীবকোষে বিভিন্ন বেশি এনজাইম থাকে, যেমন কি ক্যাটালাইজ এনজাইম। এনজাইম কি, এনজাইমের বাংলা হলো উৎসেচক। উৎসেচকটা কি কাজে লাগে আমাদের? উৎসেচক হলো একটা বিভিন্ন খাদ্যকে পরিপাক করতে, বিভিন্ন খাদ্যকে ভেঙে ফেলতে, বিশ্লেষণ করতে আমাদের এনজাইম প্রয়োজন হয়। ঠিক আছে, বোঝা গেল? তাহলে আজকে আমাদের এই পর্যন্ত থাক। সবাই ভালোভাবে মন দিয়ে পড়ো, আর ভিডিওটা একবার না হলে দুবার দেখো, ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক।